আসসালামু আলাইকুম। আচ্ছা, 9টায় ক্লাস নেওয়ার কথা ছিল, চলে এসেছি। আজকে লেকচার 6 দিয়েছি আমি, বাট আমি ভুলে গেছি লেকচার 5 হবে না 6 হবে। তোমরা জানো যে আজকে রাত 10টায় তোমাদের পরীক্ষা আছে, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটের সিলেবাসের উপর। সেটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারের কিছু টপিক আছে যেগুলো ইউটিউব চ্যানেলে ফ্রিলি দিয়েছি, কিন্তু তোমরা হয়তো অনেকেই খুঁজে পাচ্ছ না কোনটা। কারণ এ যাবো তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, মেডিকেলের যে 5টা সাবজেক্ট, মেডিকেল ভর্তি পরীক্ষায় যে 5টা সাবজেক্ট থেকে প্রশ্ন হয়, সেই 5টা সাবজেক্টের উপর এ যাবৎ 250-র উপরে ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে। সো এই মুহূর্তে আসলে 250 ভিডিওর মধ্যে তোমরা কোনটা দেখবা, সো এটা আসলে খুঁজে পাওয়া অনেক কষ্টকর। তো বোটানি এবং জুওলজি ইন্টারমিডিয়েটে 12-12-24টা অধ্যায় আছে। তো এই 24টা অধ্যায়ের মধ্যে ফার্স্ট ইয়ারে যদিও বোটানি যেটা অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান যেটা, এটা কিন্তু বলা হয় যে এটা হচ্ছে প্রথম পত্র, তার মানে ফার্স্ট ইয়ারে কিন্তু বোটানি পড়ানো উচিত, আর সেকেন্ড ইয়ারে জুওলজি পড়ানো উচিত। অন্যান্য সাবজেক্টের বেলায় কিন্তু তাই হয়, কিন্তু বায়োলজিতে দেখা যায় যে প্রথম বর্ষে ফার্স্ট ইয়ারে তোমাদের বোটানি এবং জুওলজি দুটোই পড়ানো হয়, এবং সেক্ষেত্রে আমরা বোটানির প্রথম 6টা অধ্যায় এবং জুওলজির প্রথম 6টা অধ্যায়, এই 12টা অধ্যায় ফার্স্ট ইয়ারে পড়াই। এবং কিছু কিছু কলেজে দেখা যায় যে 2-1টা চ্যাপ্টার একটু ভ্যারি করে, তারা অন্য কিছু অধ্যায় পড়িয়ে থাকে। আবার কিছু কিছু কলেজ আছে যারা ফার্স্ট ইয়ারে শুধুমাত্র ফার্স্ট পেপারেই পড়ে। তো এরকম কলেজে যারা চান্স পায় তাদের জন্য একটু বায়োলজিটা কষ্টকরই বটে, কারণ তাদের পরীক্ষায় থাকবে পুরো বোটানি, কিন্তু প্রাইভেট সেন্টারে প্রায় আমার কাছে মনে হয় রাজশাহীর ম্যাক্সিমাম বায়োলজি টিচারই, ম্যাক্সিমাম বলতে সব বায়োলজি টিচারই বোটানি জুওলজি মিলিয়েই পড়ে। তো সেক্ষেত্রে তাদের জন্য একটু কষ্ট হয়, এবং আমি জানি না তারা কিভাবে এটা কোপ আপ করে, হয়তো বা বাসায় কোনো টিচার রাখে তারা। সেই সকল 2-1টা কলেজ, আমার মনে হয় রাজশাহীতে যতগুলো কলেজ আছে এর মধ্যে 2টা বা 3টা কলেজে ফার্স্ট ইয়ারে শুধু বোটানি পড়ে। তো বাই দ্য ওয়ে, বোটানির যে প্রথম চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের উপর প্রায় অনেকগুলো ভিডিও, আমার এক্স্যাক্ট নাম্বারটা মনে পড়ছে না, আশা করছি তোমরা অনেকেই সেই ভিডিওগুলো দেখছো এবং তার উপরে আজকে পরীক্ষা হবে। আমি যেটা রিকোয়েস্ট করব, যেহেতু 10টায় পরীক্ষা হবে তাই পরীক্ষা দিতে হবে নেভার, এই কাজটা করো না। তুমি যদি পড়াশোনা না করে থাকো তাহলে কখনোই পরীক্ষাটা দিও না, কারণ ওই পরীক্ষার লিঙ্কটা কিন্তু থাকবেই। তুমি যে কোনো সময় এই গ্রুপে আছো, যে কোনো সময় তুমি পরীক্ষাটা দিতে পারবা, ঠিক আছে? কিন্তু পরে পরীক্ষা দাও, দিয়ে যদি তুমি ফুল মার্কস পাও তাহলে তোমারও ভালো লাগবে, আর দেখা গেল না পরে পরীক্ষা দিলা, মার্ক ভালো পাইলা না, তুমি একটু হতাশ হয়ে যাবে। এ কারণে এখনই যে পরীক্ষা দিতে হবে তা নয়, যদি পড়া না থাকে তাহলে পরীক্ষাটা এখন দিও না, পরবর্তীতে দিও। তবে আজকে যারা পরীক্ষা দিবে তাদের যারা ভালো করবে তাদের হয়তো আমরা রেজাল্টটা গ্রুপে দিয়ে দিব। তো যাই হোক, এগুলো হচ্ছে এটার কথা। এবং এই পরীক্ষাটা হয়ে গেলে নেক্সট ফ্রাইডেতে আমরা আরেকটা পরীক্ষা নিব, সেটার জন্য কিছু ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দিব, যে ভিডিওগুলো তোমাদের ফার্স্ট ইয়ারে লাগবে এবং যেগুলো আমি আমার প্রাইভেট গ্রুপগুলোতে আগের বছর ফ্রিতে দিয়েছিলাম সেইগুলো, কিন্তু তোমরা সেটা তো খুঁজে পাবা না, তাই আমি তোমাদেরকে দিয়ে দিব আজকের পরীক্ষার পর। তো চলো, আজকে আমরা এর আগের দিন আমরা জটিল টিস্যু পড়ছিলাম, জাইলেম ফ্লোয়েমের উপাদানগুলো পড়ি নাই। তো মাঝখানে কয়েকজন প্রাণী টিস্যুর কিছু এক্সাম্পল এসব মনে থাকে না, তো আমি আজকে পুরো প্রাণী টিস্যুটা ট্রাই করব যতটুকু পারি, বিশেষ করে আবরণী টিস্যুটা খুব সহজে আমার কাছে মনে হয় যে এখন যদি পড়াই এরপরে তোমাদের 10-15 সেকেন্ডেই পুরো আবরণী টিস্যু পড়া হয়ে যাবে। তো চলো পড়াতে থাকি, দেখা যাক কতক্ষণ তোমরা থাকতে পারো ধৈর্য ধরে। তো তোমরা হেডলাইন দাও প্রাণী টিস্যু। যদি উদ্ভিদ টিস্যুর জাইলেম আর ফ্লোয়েম, এটা আমি ইউটিউবে একটু ভিডিও করছি, মানে ওটা আমি লাইভে দিব না, সরাসরি ইউটিউব চ্যানেলে আপলোড দিব, ওখান থেকে দেখে নিও। আর লাইভে আমরা আজকে প্রাণী টিস্যু স্টার্ট করি। আচ্ছা, সো ডেফিনেটলি আমরা তো প্রাণী, এবং আমি যদি আমাদের এই পুরো দেহের কথা চিন্তা করি তাহলে আমাদের এই পুরো দেহের টোটাল আমরা 4 ধরনের টিস্যু পাবো, যে 4 ধরনের টিস্যুর বাইরে আর কোনো টিস্যু নাই। তার মানে বলা যায় যে শুধু আমরা মানুষ না, যে কোনো প্রাণী মূলত 4 ধরনের টিস্যু নিয়ে গঠিত। যে কোনো প্রাণীর দেহ 4 ধরনের টিস্যু নিয়ে গঠিত, এবং এই 4 ধরনের টিস্যু নিয়ে আমরা বিস্তারিত পড়ব। এর মধ্যে একটা হচ্ছে আবরণী টিস্যু, আমি আর টিস্যুর কথাটা লিখছি না। একটা হচ্ছে যোজক টিস্যু, একটা হচ্ছে পেশি টিস্যু, এবং আর একটা হচ্ছে স্নায়ু টিস্যু। তো পরীক্ষায় এটা একটা এমসিকিউ হতে পারে যে নিচের কোনটি প্রাণী টিস্যু নয়।
তো আজকে মূলত আমরা এই আবরণী টিস্যুটা নিয়ে পড়াশোনা করব। তো সবাই হেডলাইন দাও, আবরণী টিস্যু। ওকে, এবং তোমরা একটু জানাও যে আমার কথা স্পষ্ট কিনা, লেখা বুঝতে পারছো কিনা, বা সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, লেকচার 5 হবে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, লেকচার 5। তাহলে হেডলাইন যদি দিয়ে থাকো আবরণী টিস্যু, আমি আবার হেডলাইনটা দিই। সো আবরণী টিস্যুর বাংলা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। এপি কথাটার অর্থই হচ্ছে উপরে, যেহেতু আবরণ সবার উপরে থাকে, বাইরে থাকে, সেটাকে বলা হয় এপিথেলিয়াল টিস্যু। তবে আবরণী টিস্যু মানে সবসময় যে বাইরেই থাকবে তা নয়, ভেতরেরও আবরণ আছে, সেটাও কিন্তু আবরণী টিস্যু। যেমন আমি যদি বলি আমার, ধরো হৃৎপিণ্ডের কথাই যদি বলি, মনে করো এটা হৃৎপিণ্ড, তাহলে হৃৎপিণ্ডের বাইরে যেমন হৃৎপিণ্ডের, মনে করো এটা প্রাচীর, ঠিক আছে, হৃৎপিণ্ডটাকে ধরো কাটলাম, এটা হৃৎপিণ্ডের প্রাচীর, তাহলে এটা যদি বাইরের দিক হয়, ভেতরেও তো আছে, রাইট? সহজ ভাষায় ধরো এটা আমাদের পাকস্থলী। তো এটা যদি পাকস্থলী হয়ে থাকে, তাহলে পাকস্থলীর এইটা কি? প্রাচীর। মনে করো এটা হচ্ছে পাকস্থলীর প্রাচীর, সেটা হচ্ছে পাকস্থলীর প্রাচীর। তাহলে এই পাকস্থলীর প্রাচীরের এই বাইরে যেটা, সেটাও তো আবরণী টিস্যু। আবার ভেতরে আছে, এটাও তো আবরণী টিস্যু। তার মানে আবরণী টিস্যু মানে যে বাইরেই থাকবে তা কিন্তু নয়, ভেতরে বাইরে দুই দিকেই থাকে। আচ্ছা, তো এই আবরণী টিস্যুর নাম কেন আবরণী টিস্যু? বিকজ এটা মূলত আবরণ দেয়, এর মেইন একটা কাজ হচ্ছে আবরণ দেওয়া। তাহলে আবরণী টিস্যুকে আবরণী টিস্যু বলার কারণ হচ্ছে এটার মেইন ফাংশন হচ্ছে সে একটা অর্গানকে কভার করে থাকে, আবরণ দেয়। তো এখন মনে করো এটা একটা অঙ্গ, এই অঙ্গকে কভার করছে এই টিস্যুটা, তাহলে এটার নাম মনে করো আবরণী টিস্যু। তাহলে দেখো তো, এই অঙ্গকে যদি কেউ আক্রমণ করতে আসে, তাহলে এই আবরণী টিস্যুটা কি বাধা দিবে না? তার মানে আবরণী টিস্যুর একটা কাজ আবরণ, ডেফিনেটলি, আর আবরণ দেওয়া যার কাজ, তার আরেকটা কাজ হচ্ছে বাইরের কোনো কিছু থেকে ওই অঙ্গকে রক্ষা করা, যে অঙ্গকে সে আবৃত করে। তাহলে বাইরের এর আরেকটা কাজ দেখি, মোট এর 5টা কাজ মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে বাইরের আঘাত থেকে রক্ষা করা, বাইরের আঘাত থেকে রক্ষা করা। হয়ে গেল 2টা কাজ। এখন একটা জিনিস মাথায় রাখো, মনে করো এটা একটা আবরণী টিস্যু। তো কোথাও কোথাও এই আবরণী টিস্যুটা কি হয়, এভাবে মডিফাইড হয়ে যায়, আই মিন বাংলা কি হবে, রূপান্তরিত হয়ে যায়। তাহলে এই যে টিস্যুটা, এটা কিন্তু একটা আবরণী টিস্যু, কিন্তু এখন সে কি হয়েছে, রূপান্তরিত হয়েছে। এই যে রূপান্তরিত আবরণী টিস্যু বা আবরণী কলা, এটাকে বলা হয় গ্রন্থি। এটাকে কি বলা হয়? গ্রন্থি। তোমরা নিশ্চয়ই গ্রন্থি কথাটা শুনেছো, যার ইংরেজি হচ্ছে গ্ল্যান্ড, এবং এই গ্রন্থি মানেই হচ্ছে যেটার কাজ হচ্ছে ক্ষরণ করা বা নিঃসরণ করা। তার মানে লক্ষ্য করে দেখো, পরীক্ষা যদি আসে গ্রন্থি কাকে বলে বা গ্ল্যান্ড কাকে বলে, তাহলে গ্ল্যান্ড ইজ এ মডিফাইড এপিথেলিয়াল টিস্যু, বা গ্রন্থি হচ্ছে রূপান্তরিত আবরণী কলা। এটা হচ্ছে গ্রন্থি কি, বাট গ্রন্থির ফাংশন কি? ফাংশন হচ্ছে কোনো কিছু ক্ষরণ বা নিঃসরণ করা। তাহলে দেখো, গ্রন্থির একটা কাজ হচ্ছে ক্ষরণ, আর গ্রন্থি কি? গ্রন্থি একটা হচ্ছে আবরণী টিস্যু, রূপান্তরিত আবরণী টিস্যু। তার মানে সেটা তো এক ধরনের আবরণী টিস্যু, তার মানে আবরণী টিস্যুর আরেকটা কাজ হচ্ছে ক্ষরণ বা নিঃসরণ করা, আই মিন সিক্রেশন করা, কোনো কিছু সিক্রেট করা। হয়ে গেল 3টা কাজ। এখন আসা যাক নাম্বার 4 আর নাম্বার 5, 4 নাম্বার এবং 5 নাম্বার কাজ কি হবে। লক্ষ্য করো একটা জিনিস, তোমরা একটা পড়েছো যে মানুষের ফুসফুসের মধ্যে বায়ুথলি থাকে, যার নাম হচ্ছে অ্যালভিওলাস। সো মনে করো এটা একটা অ্যালভিওলাস। আমরা যখন প্রশ্বাস নিই, বাতাস যখন ঢোকে নাকের এই ফুটো দিয়ে, ফাইনালি যখন সেটা অ্যালভিওলাসে আসে, মনে করো ওই অক্সিজেনটা আসলো, অবশ্যই জানার কথা এই অক্সিজেনটা এই বায়ুথলি থেকে
রক্তে চলে আসবে। কোথায় চলে আসবে ভাইয়া? রক্তে চলে আসবে। ঠিক আছে, আবারও বলছি, কোথায় চলে আসবে? রক্তে চলে আসবে। তাহলে এই যে অক্সিজেনটা এখান থেকে রক্তে চলে আসবে, প্রক্রিয়াটা হচ্ছে ব্যাপন। কারণ এখানে অক্সিজেনের ঘনত্ব বেশি, এখানে কম, তাই আসবে। হ্যাঁ, আপনা আপনি আসার তো একটাই ওয়ে, সেটা হচ্ছে কি? ব্যাপন। তো এখন অক্সিজেনটা এখানে আসতে গেলে এটা হচ্ছে একটা কৌশিক জালিকা। তাহলে অক্সিজেনকে এই অ্যালভিওলাসের যে প্রাচীর সেটা ভেদ করতে হবে, দেন আবার এই কৌশিক জালিকার যে আবরণ সেটা ভেদ করতে হবে। তাহলে ভাইয়া অ্যালভিওলাসের প্রাচীর এটা একটা আবরণী কলা, রাইট? আবার এই যে কৌশিক জালিকার প্রাচীর সেটাও কিন্তু ভাইয়া একটা আবরণী কলা। তাহলে এই যে অক্সিজেনটা এই দুইটা আবরণী কলা ভেদ করে কিন্তু এখানে আসলো। তার মানে অক্সিজেন ছিল একটা জায়গায়, সে কিন্তু মুভ করে আরেকটা জায়গায় আসলো। এই জিনিসটাকে আমরা বলতে পারি পরিবহন হলো। অক্সিজেন কি হলো? পরিবহন হলো। তাহলে এই পরিবহনটা আবরণী কলার মধ্য দিয়েই হলো। তাহলে আবরণী কলার আরেকটা ফাংশন হচ্ছে পরিবহন। এবং পরিবহন হয়ে ছিল একটা সেলে, মানে ফুসফুসের মধ্যে ছিল, একটা টিস্যুতে ছিল, বা টিস্যুর একটা সেলের মধ্যে ছিল, চলে গেল আরেকটা সেলে। আরেকটা সেলে বলতে এই রক্তের মধ্যে অনেকগুলো সেল আছে, রক্ত কণিকা আছে। তাই এই ট্রান্সপোর্ট, পরিবহন মানে কি? ট্রান্সপোর্ট। এই ট্রান্সপোর্টটাকে বলা হয় ট্রান্সসেলুলার, অর্থাৎ সেল ট্রান্স, সেল ভেদ করে পরিবহন, এক সেল থেকে আরেক সেলে পরিবহন। এটাকে ইংরেজিতে কি বলা হয়? এটাকে ইংরেজিতে বলা হয় ট্রান্সসেলুলার ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট। এন্ড নাম্বার 5 এবং লাস্ট ফাংশন হচ্ছে আবরণী টিস্যুর। সেটা কি? এক্সপ্লেইন করি। মনে করো এটা হচ্ছে, মনে করো নাক, এটা হচ্ছে মুখ, এটা হচ্ছে খাদ্যনালী, এটা হচ্ছে পাকস্থলী, এবং এরপরে ডিওডেনাম, জেজুনাম, আইলিয়াম যা আছে, ঠিক আছে, যা আছে, ওকে, এগুলো হচ্ছে, যাই হোক এরকম কিছু। তো এই হচ্ছে মানুষের পরিপাক নালী। আমি জানি না দেখতে পাচ্ছ কিনা এই পর্যন্ত। এবং আমরা সবাই জানি এই যে ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত্রে কি হয়? আমরা যা খাই সেটা এই পাকস্থলী ক্ষুদ্রান্ত্রে পরিপাক হয়, ডাইজেস্ট হয়, হজম হয়, রাইট? তো পরিপাক হওয়ার পর সেটা কোথায় যায়? সেটা কিন্তু রক্তে যায়। এটা তোমরা সবাই জানো। তাহলে এই যে পরিপাককৃত খাবার পরিপাক হওয়ার পর যখন রক্তে যায়, এই প্রক্রিয়াটাকে বলা হয় শোষণ। এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? শোষণ। তাহলে লক্ষ্য করো তো, আমি যদি মনে করো এটাকে কেটে দেখাই, মনে করো এটা একটা ক্ষুদ্রান্ত্রের পার্ট, এখানে খাবার পরিপাক হয়ে ক্ষুদ্র খাবারে পরিণত হয়েছে। তাহলে এই খাবারটা কোথায় যাবে? রক্তে। তার মানে এই পরিপাক নালীর প্রাচীরে কি আছে? রক্ত আছে। তাহলে এই যে খাবারটা ক্ষুদ্রান্ত্র থেকে যখন রক্তে যাচ্ছে, এই প্রক্রিয়াটাকে আমরা বলি শোষণ। তাহলে শোষণ হওয়া মানে এই খাবারটাকেও কি বিভিন্ন আবরণী কলা ভেদ করতে হয়েছে না? তাহলে আবরণী কলার আরেকটা কাজ হচ্ছে ভাইয়া শোষণ। তাহলে এই পাঁচটা হচ্ছে আবরণী কলার কাজ। তাহলে আবরণী কলা সে ডেফিনেটলি আবরণ দিবে। সো আবরণ দিলে বাইরের আঘাত থেকে রক্ষা করবে। এবং গ্রন্থি যেহেতু একটা রূপান্তরিত আবরণী কলা, সো গ্রন্থির কাজটাও হবে আবরণী কলার কাজ। সেটা কি? ক্ষরণ অথবা নিঃসরণ। এছাড়াও আবরণী কলা ভেদ করে বিভিন্ন বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, পরিবহন। আবার এটাকে শোষণও বলা হয়। বিশেষ করে আমাদের কি বলে, অন্ত্র থেকে যখন খাবার কোথায় যায়, অন্ত্র থেকে যখন খাবার রক্তে যাবে এটাকে শোষণ বলে। আবার বৃক্কের যে নালী আছে সেখান থেকে রক্তে গেলে সেটাকেও আমরা বলি পূর্ণ শোষণ, এটসেট্রা। সো সেটাও এক ধরনের শোষণ। তাহলে এই পাঁচটা কাজ মনে রাখতে হবে। তাহলে আমরা আবরণী টিস্যুর পাঁচটা কাজ শিখলাম। এখন এই আবরণী টিস্যুর আবার কয়েক ভাগে প্রকারভেদ আছে, এবং এই প্রকারভেদগুলোর বিশেষ করে এক্সাম্পলগুলো ভুলায় যায়। আশা করছি এখন একবার দেখলে আর ভুল হবে না। তার মানে আমরা প্রকারভেদ লিখবো। তাহলে লেখো আবরণী টিস্যুর প্রকারভেদ। আচ্ছা, এতটুকু বুঝছো কিনা বা মনে থাকবে কিনা কাজগুলো একটু আমাকে জানাও। তাহলে আমরা এখন পড়বো কি? আমরা এখন পড়বো প্রকারভেদ। তো যে কোনো প্রকারভেদ পড়তে গেলে প্রকারভেদটা করা হয়েছে কিসের উপর ভিত্তি করে সেটা অবশ্যই লিখতে হয়। কারণ আবরণী টিস্যুকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে ওই যে আবরণী যে কোষগুলো আছে বা সেটার কয়টা স্তর, আবার এদের আকৃতি কেমন, অনেক ভাবে হয়েছে। তো যাই হোক, আমি তোমাদের একটু কমেন্টগুলো পড়ি, তোমরা একটু আমাকে জানাও যে আগেরটুকু বুঝছো কিনা।
আচ্ছা, অনেকে বলেছে এসএসসি 22-এর জন্য কোনো প্ল্যান আছে কিনা। ভাইয়া এই যে ক্লাসগুলো নিচ্ছি, হ্যাঁ আমি মূলত এইচএসসি পড়াই, তাই এসএসসি 22-এর জন্য আলাদা কোনো কোর্স নাই। তবে অধ্যায় 4 অধ্যায় 5 এই দুইটার ফুল কোর্স আমি আমার ওয়েবসাইটে আছে, তোমরা পেমেন্ট করে ওই দুইটা দেখতে পারো। আর বাকিগুলো অধ্যায় যদি আমি এরকম কোনো অধ্যায়ের ফুল ভালো সেট আপে করতে পারি, হয়তো বা 200, 300, 400, ম্যাক্সিমাম 400 বা 500 টাকায় এক একটা এক এক রকম, যেটা খুব অল্প চ্যাপ্টার সেটা হয়তো বা 200 টাকায় আমি এই কোর্সগুলো ধীরে ধীরে আপলোড করব। তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো, আলাদা কোনো লাইভ ক্লাস নিয়ে এরকম কোনো প্ল্যান নাই। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা প্রকারভেদটা পড়ি। তো আমি এখন একটা কাজ করি, 4টা কলাম করব। কয়টা কলাম করব? 4টা কলাম। প্রথম কলামে থাকবে আবরণী টিস্যু, প্রথম কলামে থাকবে আবরণী টিস্যু। ওকে, তো আবরণী টিস্যুর 3 ধরনের আকৃতি আছে। 3 ধরনের আকৃতির উপর ভিত্তি করে আবরণী টিস্যু 3 ধরনের। আবার এই 3 ধরনের আকৃতির উদ্দেশ্য আছে, কেন এরকম 3 ধরনের আকৃতি করা হলো। তার মানে এক এক ধরনের আকৃতি এক এক কাজ করবে। তার মানে এই 3 ধরনের আকৃতির উপর যে আবরণী টিস্যু 3 প্রকার, সেই 3 প্রকার আবরণী টিস্যুর 3টা বিশেষ কাজ আছে। তার মানে শুধু আকৃতির উপর ভিত্তি করে যে এরা ভিন্ন তা নয়, এরা কাজের উপর ভিত্তি করেও ভিন্ন। তাহলে কাজ যেহেতু ভিন্ন, তাহলে এই আবরণী টিস্যুগুলোর অবস্থানও ভিন্ন। তার মানে হচ্ছে এই যে 3টা জিনিস, আকৃতি, অবস্থান এবং কাজ, এই 3টা জিনিসের উপর ভিত্তি করে, এই 3টা জিনিসের উপর ভিত্তি করে আবরণী টিস্যু হচ্ছে 3 প্রকার। তাহলে এই 3টা জিনিসের উপর ভিত্তি করে আবরণী টিস্যু হচ্ছে 3 প্রকার। তাহলে আমরা এখন যে কাজটা করব, বইয়ে তো প্যারাগ্রাফ আকারে আছে, আমি সেটাকে একটা চার্টের মধ্যে নিয়ে আসব এবং আমি বোঝাবো, এবং লেখার পর দেখবা যে এখনই মুখস্থ হয়ে গেছে। তো প্রথম যে আবরণী টিস্যুটা আছে তার নাম হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু। আমি প্রত্যেকটাই বোঝাবো, তো যদি ভুলে যাও তাহলে মনে রাখো স্কোয়ামাস কথাটা যদি থাকে, এই শেষে আছে মাস, তো মাছের তো আইস আছে, মাছের তো আইস আছে, তাহলে এটা দেখতে মাছের আইসের মতো। আর মাছের আইস কেমন? চ্যাপ্টা। মাছের আইস কেমন? চ্যাপ্টা। তাহলে স্কোয়ামাস আবরণী কলা হচ্ছে মাছ থেকে মাছের আইসের মতো চ্যাপ্টা। ওকে, আমরা চিত্রটা আঁকবো। আচ্ছা, তো যেহেতু স্কোয়ামাস আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু আইসের মতো, তাই এর অপর নাম আইসাকার আবরণী টিস্যু। তাহলে মনে রাখো এর অপর নাম, মানে বাংলা নাম আইসাকার আবরণী টিস্যু, ইংলিশ নাম স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। ওকে, আচ্ছা, তো এখন আজীবন যে কথাটা মনে রাখতে হবে, আমি এখানে চিত্র আঁকছি, যদিও এখানে চিত্র আঁকার জায়গা না, কিন্তু চিত্রটা আঁকছি, বা তোমরা এখানে আঁকতে পারো, নিচে 2 নাম্বার দিও। তো প্রত্যেকটা আবরণী টিস্যু একটা ভিত্তি পর্দার উপর বিন্যস্ত থাকে। তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ভিত্তি পর্দা। যেমন বাড়ি ঘর করতে একটা ভিত্তি লাগে, তার উপর ইট গাঁথা হয় আগে একটা ভিত্তি দিয়ে, তাই না? তো এটাই হচ্ছে সেরকম একটা ভিত্তি পর্দা। সো বেজ মানে কি? ভিত্তি। তো এই কারণে এর ইংরেজিটা হলো বেজমেন্ট মেমব্রেন। মেমব্রেন মানে পর্দা, আর বেজমেন্ট মানে ভিত্তি। তাহলে এই ভিত্তি পর্দার উপর আবরণী টিস্যুগুলো বিন্যস্ত থাকে। এখন আইসাকার মানে কি? চ্যাপ্টা। তাহলে তোমাকে পরীক্ষায় কিন্তু এরকম চিত্র দিয়ে দিতে পারে, চিত্র দিয়ে দিতে পারে, হ্যাঁ, চিত্র দিয়ে বলতে পারে এটা কি ধরনের আবরণী টিস্যু, অথবা এটা কোথায় থাকে। বিভিন্নভাবে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে। তো তুমি যখন দেখবা যে এটা ভিত্তি পর্দা এবং আবরণী টিস্যুটা এরকম একটা চ্যাপ্টা টিস্যু, এবং বিশেষ করে এটার অনেকগুলো এরকম ধরো ষড়ভুজাকার আছে, তার মানে কি বোঝাই যাচ্ছে এটা চ্যাপ্টা, এবং এর মাঝখানে নিউক্লিয়াস গুলো থাকবে অনেক বড় বড়, মাঝখানে নিউক্লিয়াস গুলো থাকবে অনেক বড় বড়। এটাই হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু। বাকিগুলো দেখলে এমনিতেই ক্লিয়ার হবে। তাহলে এই হচ্ছে আবরণী টিস্যুর এই যে কোষ,
অনেকগুলো কোষ মিলে টোটালটাই হচ্ছে টিস্যু। আচ্ছা, এখন একটা জিনিস মাথায় রাখো ভাই, মাছের আইসের মতো চ্যাপ্টা মানে এটা খুবই পাতলা। এই স্কোয়ামাস আবরণী টিস্যুটা কি খুবই পাতলা। তাহলে ভাইয়া যে আবরণী টিস্যু যত পাতলা হবে সেই টিস্যু দিয়ে তত বেশি ভেদ করতে পারবে বিভিন্ন পদার্থ। তার মানে এই আবরণী টিস্যু কোথায় থাকবে? যে জায়গায় খুব সহজেই ভেদ করা যায়। তাহলে আমরা একটু আগে দেখেছি যে অ্যালভিওলাস, এই অ্যালভিওলাসের প্রাচীর ভেদ করে অক্সিজেনকে রক্তে যায়। আবার তোমরা মূত্র তৈরি বৃক্কের যে নেফ্রনের গঠনে বোম্যান্স ক্যাপসুল পড়ছো না? এগুলো গ্লোমেরুলাস। তাহলে এই গ্লোমেরুলাস থেকে রক্ত বোম্যান্স ক্যাপসুলের চলে যায়। তাহলে এই বোম্যান্স ক্যাপসুলের প্রাচীরটা তো ভেদ করে রক্ত আসতে হবে। তাহলে এই ক্যাপসুলের এই প্রাচীরটা কি হওয়া উচিত? পাতলা হওয়া উচিত। তার মানে যেহেতু স্কোয়ামাস টিস্যু খুব পাতলা, তাহলে যে জায়গাগুলোতে খুব সহজেই ভেদ করতে পারবে সেখানেই কি থাকবে? সেখানেই থাকবে স্কোয়ামাস আবরণী টিস্যু। তো তোমাদের বই অ্যালভিওলাসের কথা নাই, শুধুমাত্র বৃক্কের বোম্যান্স ক্যাপসুলের কথা বলা আছে। সো আমরা সেটাই লিখে ফেলি। পরে আমি একটা টেকনিক দিয়ে দিব মনে রাখার, যদি মনে না থাকে। ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে কাজ কি? তাহলে মনে রাখবা যেহেতু এগুলো আবরণী টিস্যু, প্রত্যেকের একটা কমন কাজ হচ্ছে আবরণ দেওয়া, এটা কমন কাজ। এখন বৃক্কের বোম্যান্স ক্যাপসুল, এখানে কি হয়? এখান থেকে রক্ত কি হয়? ছাঁকনি হয়, তাই না? ফিল্টার হয়। তাই এর আরেকটা কাজ হচ্ছে ছাঁকন। তাহলে এই কাজটা কিন্তু তুমি এখান থেকেও মনে রাখতে পারো। যেহেতু আছে বোম্যান্স ক্যাপসুলে, তাহলে এখানে কি হবে? রক্ত ফিল্টার হবে। তাহলে ফিল্টার মানে কি? ছাঁকন হবে। তাহলে এর কাজ হচ্ছে ছাঁকন। হয়ে গেল 2 নাম্বার। আচ্ছা, এখন এটা যেহেতু অ্যালভিওলাসে থাকে, তাহলে আমরা অ্যালভিওলাসে তো আর ছাঁকন হয় না, ওই ভিত্তিতে আমরা আরো একটা কাজ বলতে পারি। কিন্তু কথা হচ্ছে তোমাদের প্রশ্ন তো এই 9-10 এই বই থেকেই হবে, রাইট? তাহলে এক্সট্রা কিছু লিখে দিয়ে লাভ নাই তো, কারণ সেখান থেকে প্রশ্ন হবে না। তাই যতটুকু আছে আমি ততটুকুই লিখে দিই। চলে আসি নাম্বার 2 নাম্বার যে আবরণী টিস্যু, সেটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব দেখতে একই রকম। তাহলে এটা দেখতে একটা কিউবের মতো লাগছে। সো কিউবের মতো, তাই এটাকে বলা হয় কিউবয়েডাল। বিকজ নামের শেষে অয়েড বা অয়েডাল মানে হচ্ছে মতো। অয়েড বা অয়েডাল মানে হচ্ছে কি? মতো। তাহলে কিউবের মতো, সেটাকে আমরা বলি কিউবয়েডাল। তাহলে কিউবয়েডাল নামই আছে। তাহলে এটার আকৃতি কেমন হবে? কিউব বা ঘনকের মতো। তাহলে এটার অবস্থান কোথায়? মনে রাখবা একটা বৃক্কের নেফ্রনের 2টা অংশ। একটা হচ্ছে এই যে মালপিজিয়ান বডি, যার মধ্যে গ্লোমেরুলাস আর বোম্যান্স ক্যাপসুল আছে, ঠিক আছে? এবং আরেকটা হচ্ছে নালী, আরেকটা কি হচ্ছে? বৃক্কীয় নালিকা। তাহলে মনে রাখবা যে 3 ধরনের আবরণী টিস্যুর, প্রথমটা থাকে একদম নেফ্রনের প্রথম অংশে, আর দ্বিতীয়টা থাকে নেফ্রনের যে দ্বিতীয় অংশে, অর্থাৎ বৃক্কের যে নালী সেখানে, ঠিক আছে? তাহলে দেখো বৃক্কের নালী। এখন বৃক্কের বা নেফ্রনের কোন নালী? একদম শেষের দিকে যেটা সংগ্রাহক নালী। তাহলে কিউবয়েডাল আবরণী কলা কই থাকে? বৃক্কের সংগ্রাহক নালীতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে এই সংগ্রাহক নালী থেকে কি হয়? এই নালী থেকে রক্ত শোষণ হয়ে রক্তে চলে যায়। এ কারণে যেহেতু এটা আবরণী কলা, তার একটা কাজ তো আবরণ থাকবেই, এবং তার আরেকটা কাজ হবে শোষণ। এবং লাস্ট ওয়ান নাম্বার 3 কিছু আবরণী কলা আছে। এটা হচ্ছে ভিত্তি পর্দা, বিশাল লম্বা, একদম থাম্বার মতো, স্তম্ভের মতো, কলামের মতো। তাই এটাকে বলা হয় কলামনার আবরণী কলা। এবং এত বড় আবরণী কলার কাজই হচ্ছে এরা কোনো কিছু ক্ষরণ করবে। তাহলে ক্ষরণ হয় কোত্থেকে? আমরা জানি, আমরা যখন কোনো কিছু খাই, এটা যখন আমাদের পরিপাক নালীতে যায়, তো পরিপাক নালীর প্রাচীর থেকে ওই খাবারটাকে হজম করার জন্য বিভিন্ন রস ক্ষরণ হয়, এনজাইম ক্ষরণ হয়, রাইট? তাহলে ক্ষরণ যেহেতু করবে কলামনার, তাহলে ক্ষরণ হয় কোথায়? অন্ত্রের প্রাচীরে। তাহলে এটা থাকবে কোথায়? অন্ত্রের প্রাচীরে। হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কলামের মতো, তাহলে এটাকে আমরা বলবো কলামনার আবরণী কলা। বাংলায় হবে স্তম্ভাকার, কারণ এটা দেখতে স্তম্ভের মতো। তাহলে ভাইয়া এটা থাকবে কোথায়? প্রাণীর অন্ত্রপ্রাচীরে। সো অন্ত্রপ্রাচীর তো আর উদ্ভিদের নাই, প্রাণীর অন্ত্রপ্রাচীরে। তাহলে ভাইয়া এটার কাজ কি? আমরা সবাই জানি, যেহেতু এটা আবরণী কলা, আবরণ দিবে, এবং অন্ত্রে কি হয়? এনজাইম ক্ষরণ হয়। আবার এনজাইম ক্ষরণ হওয়ার পর যখন খাবারটা হজম হলো, তখন তো আবার খাবারটা শোষণও হয়। তাহলে এটা ক্ষরণও করবে,
শোষণও করবে। তাহলে মাথায় রাখো, যেহেতু অন্ত্রে থাকে, অন্ত্রের প্রাচীর থেকে ক্ষরণও হবে, শোষণও হবে। তাহলে এটার কাজ ক্ষরণ শোষণ দুইটাই। তাহলে এই যে আমরা একসাথে করে ফেললাম, আশা করি আর ভুল হবে না। স্কোয়ামাস, মাছের আইসের মতো, সো আইস খুবই পাতলা, তাহলে এটা দিয়ে কি হবে, মুভ হবে। তাহলে ছাকন মানে এটা দিয়ে কি হবে, ছাকনি হবে। আচ্ছা, কিউব, কিউবের মতো, কলাম, কলামের মতো বা স্তম্ভের মতো। তাহলে প্রথমেরটা হচ্ছে স্কোয়ামাস, তারপরটা কি কিউবর্ডাল, তারপরটা কলামনার। সো কলামনার হচ্ছে একটু লম্বা লম্বা, তাহলে কলামনার কেমন, একটু লম্বা লম্বা, লম্বা জিনিসগুলো একটু সরু হয়, সেই জিনিসগুলোর করেই হচ্ছে ক্ষরণ। তাহলে ক্ষরণ হয় কোথায়, অন্ত্রের প্রাচীর। তাহলে আশা করি এইটুকু তোমরা পারবা। আচ্ছা, যদি এইটুকু পেরে থাকো একটু আওয়াজ দাও আমাকে যে ভাই হ্যাঁ এইটুকু পারবো, একটু আওয়াজ দাও। মুনতাসির কি বলছো, অধ্যায় 5-এর শর্করার লেকচার পাইনি কেন ভাইয়া? শর্করার লেকচার তো দেওয়া আছে, শর্করার লেকচার তো দেওয়া আছে। আচ্ছা, আমি চেক করবো না টোটাল কয় ঘন্টার লেকচার ছিল ওটা মুনতাসির। আচ্ছা, চলে আসি আমরা এবার নেক্সট প্রকারভেদে। তাহলে এটা আবরণী টিস্যুর একটা প্রকারভেদ। আমরা চলে আসি নেক্সট প্রকারভেদে। সেটা হচ্ছে এই যে আমরা একটু আগে বললাম যে ভিত্তি পর্দার উপর আবরণী টিস্যুর কোষগুলো থাকে, যেমন এটা হচ্ছে একটা কিউবর্ডাল কোষ, কিউবর্ডাল আবরণী কলার, এটা একটা কোষ, এবং আমরা এভাবে দেখাইছি, রাইট, এভাবে দেখাইছি। তাহলে এইটা ভিত্তি পর্দা, তাহলে ভিত্তি পর্দার উপর এই যে কোষগুলো দেখছো, এটা কিন্তু একটা লেয়ারে আছে। কয়টা লেয়ারে আছে? একটা লেয়ারে। আবার এখানে যদি আমি আঁকি, এবার দেখো, এবার দেখো কয়টা লেয়ার আছে, একটা, দুইটা, দুইটা লেয়ার আছে, ঠিক আছে। আবার কখনো কখনো আরো বেশি লেয়ার থাকতে পারে, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, অনেক বেশি লেয়ারও থাকতে পারে। তাহলে এই যে ভিত্তি পর্দার উপর আবরণী কলার কোষগুলো কয়টা স্তরে আছে, এর উপর ভিত্তি করে আবার আবরণী টিস্যু কয় প্রকার? 3 প্রকার। তার মানে অলওয়েজ 3 প্রকার, এটা মাথায় রাখো। আকৃতি, অবস্থান, কাজের উপরও 3 প্রকার, এবং ভিত্তি পর্দার উপর কোষগুলো কতটি স্তরে সাজানো আছে সেটার উপরও 3 প্রকার। তো 3 প্রকারের মধ্যে আমি 1 আর 2 প্রকারের চিত্র আঁকলাম। তাহলে কমন সেন্স হচ্ছে এটাই, যদি ভিত্তি পর্দার উপর এই কোষগুলো একটা স্তরে থাকে, তার মানে এটা হচ্ছে একদম সিম্পল বা সাধারণ আবরণী কলা। এবং একটা জিনিস মাথায় রাখবা, তাহলে সাধারণ আবরণী কলা মানে কি? যেটা এক স্তরে সজ্জিত, যেটা ভিত্তি পর্দার উপর এক স্তরে সজ্জিত। এবং এটার উদাহরণ মনে রাখার সহজ বুদ্ধি হচ্ছে, একটু আগে যে প্রকারভেদটা পড়লা, সেই প্রকারভেদে যত উদাহরণ পড়ছো মনে রাখবা সবাই হচ্ছে সাধারণ। আই রিপিট, একটু আগে যে প্রকারভেদটা পড়লা, কি কি পড়ছো উদাহরণ? স্কোয়ামাসের উদাহরণে কি পড়ছো বলতো? স্কোয়ামাসের উদাহরণে কি পড়ছো? ব্রিকেট, বোম্যান্স ক্যাপসুল। হ্যাঁ, একটু বলো, বোম্যান্স ক্যাপসুল। তারপরে কিউবয়েডাল, কিউবয়েডালে কি পড়ছো? ব্রিকেট, সংগ্রাহক নালিকা। এবং এবং আরেকটা কি পড়ছো? অন্ত্রপ্রাচীর। কলামনারের এক্সাম্পলে কি পড়ছো? অন্ত্রপ্রাচীর। তাহলে মনে রাখার সহজ বুদ্ধি যে এই যে আকৃতি, অবস্থান, কাজের উপর যে এক্সাম্পল গুলো পড়ছি, এরা সবাই হচ্ছে সাধারণ আবরণী কলার অন্তর্ভুক্ত। তাহলে কোথাকার আবরণী কলায় বহু স্তর থাকে? তাহলে কমন সেন্স একটা কথাই বলে যে একটা স্তর থাকা মানে এরা তুলনামূলক পাতলা, তুলনামূলক পাতলা, কারণ এটা দিয়ে শোষণ হইতে হয়, ক্ষরণ হইতে হয়, শাকন হইতে হয়, রাইট। কিন্তু যে লেয়ারটা হেভি প্রোটেকশন দিবে, যেমন দেখো আমাদের স্কিন, ত্বক সবার বাইরে থাকে ভাই, আমাদের ত্বক সবার বাইরে থাকে। তাইলে বাইরে থেকে কত ধরনের আঘাত এই ত্বককে কিন্তু মোকাবেলা করতে হবে। তাহলে এই ত্বকটাকে যত সম্ভব পুরু হওয়া উচিত। আর পুরু তখনই হবে যখন এরা অনেকগুলো স্তরে বিন্যস্ত থাকবে। সো মাথায় রাখো যে মানুষের ত্বকের যে আবরণী কলা, সেই আবরণী কলাগুলো বহু স্তরে সজ্জিত, এবং এই বহু স্তরের ইংলিশই হচ্ছে স্ট্রাটিফাইড। স্ট্রাটিফাইড মানেই হচ্ছে বহু স্তর। তাহলে আবরণী কলা 3 ধরনের, একটা হচ্ছে সাধারণ, আর একটা হচ্ছে স্ট্রাটিফাইড। একটা হচ্ছে সাধারণ,
আর একটা হচ্ছে স্ট্রাটিফাইড। তাহলে সাধারণ যদি হয় এক স্তর, তাহলে স্ট্রাটিফাইড হচ্ছে বহু স্তর, এবং এই বহু স্তর 3 থেকে 4টাও হতে পারে, আরো বেশি হতে পারে। তবে একটা মজার বিষয় হচ্ছে আমাদের ত্বকের এই আবরণী কলার স্তরগুলো এরা মিনিটে মিনিটে আবার চেঞ্জ হয়ে যায়, সংখ্যা বাড়ে কমে বাড়ে কমে। যেমন এখন ধরো 7 থেকে 8টা লেয়ার আছে, কোনো কারণে আমার হাতটা এরকম ঘষা খাইলো, কিছু লেয়ার কিন্তু কমে গেল, ঠিক আছে। আবার দেখা গেল আবার কি রিজেনারেট হয়ে লেয়ার বাড়লো। এ কারণে যেহেতু কমে বাড়ে, তাই এই স্ট্রাটিফাইড আবরণী কলার অপর নাম বলা হয় ট্রানজিশনাল আবরণী কলা। ট্রানজিশনাল আবরণী কলা। তাহলে এই বহু স্তর, এবং এটার এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে ত্বক, এক্সাম্পল হচ্ছে ত্বক, ঠিক আছে। তাহলে আলাদা করে পরীক্ষা আসতে পারে স্ট্রাটিফাইডকে ট্রানজিশনাল কেন বলা হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে 1 বুঝলাম, 2 বুঝলাম, তাহলে 3 নম্বর আবরণী কলা এটা আবার কি? 1 নম্বরে 1 স্তর, 2 নম্বরে বহু স্তর, মানে 2, 3, 4 সব। তাহলে আর একটা কি থাকবে? সেটার নাম দেওয়া হয়েছে, আমি লিখে দিই, সিউডো স্ট্রাটিফাইড। কেন এই নামটা দেওয়া হলো সিউডো স্ট্রাটিফাইড? কেন এই নামটা দেওয়া হলো? সিউডো মানে হচ্ছে ভুয়া, আর স্ট্রাটিফাইড মানে হচ্ছে বহু স্তর। তার মানে ভুয়া বহু স্তর। তো ভাই ভুয়া বহু স্তর মানে কি? আসলে বহু স্তর না, ভুয়া বহু স্তর মানে কি? ও বহু স্তর না, ভুয়া। এই ধরো আমি বললাম, কেউ বললো ওটা বহু স্তর, আমি বললাম ভুয়া কথা, তার মানে কি? ওটা বহু স্তর না, কিন্তু দেখতে মনে হয় বহু স্তর। তার মানে হচ্ছে এটা যদি ভিত্তি পর্দা হয়, তাহলে এই ভিত্তি পর্দার উপরে যে কোষগুলো আছে ভাইয়া, এই কোষগুলো হ্যাঁ, এই কোষগুলো কি বলে? এই কোষগুলো হচ্ছে বিভিন্ন স্তরে সজ্জিত। তার মানে দেখো ভিত্তি পর্দার উপরে এগুলো কিন্তু একটাই কোষ, রাইট? একটাই কোষ, একটা কোষ মানে কি? একটা স্তর না, কিন্তু এমন ভাবে আছে মনে হচ্ছে কয়েকটা স্তর, একাধিক স্তর, কিন্তু স্তর কয়টা? একটা, কিন্তু এমন ভাবে বিন্যস্ত দেখে মনে হচ্ছে বহু স্তর, তাই বলা হয়েছে ভুয়া বহু স্তর, সিউডো স্ট্রাটিফাইড। বুঝতে পারছো? তাহলে সিউডো স্ট্রাটিফাইড মানে কি? এরা আসলেই এক স্তরই, কিন্তু দেখে মনে হয় বহু স্তরই। প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ তাআলা এরকম করেছে? লক্ষ্য করো তো, মনে করো এটা একটা আবরণী কলা, ওকে? তো তো আমি যদি একটু এভাবে দেখাই, মনে করো এটা একটা নালী, এই নালীতে এরকম সিউডো স্ট্রাটিফাইড আবরণী কলা আছে। তাহলে এখন যদি কোনো জীবাণু ঢুকতে চায় এখানে, তাহলে জীবাণু এখানে বাধা পাবে, বাধা পেয়ে এটা ভেদ করে যদি আসতেও চায়, আবার এইখানে পড়ে যাবে, আটকে যাবে, তাই না? আবার তাকে এইখানে আটকে যাবে, আবার এইখানে আটকে যাবে। তার মানে অনেক জায়গায় কিন্তু জীবাণুটা আটকাবে। বুঝতে পারছো কেন এই কাজটা করা? তাহলে মানুষের যে শ্বাসনালী ভাইয়া, ট্রাকিয়া, এই ট্রাকিয়া বা শ্বাসনালীতে আল্লাহ তাআলা এরকম আবরণী কলা দিচ্ছে। কারণ এই নাক দিয়ে, কত নাকের মধ্যে তো আল্লাহ তাআলা কভার দেয় নাই, দিছে কি? যে যখন বাতাস নিব তখন ঢাকনা খুলবে, বাতাস ছাড়ার পর বন্ধ হবে, এরকম তো না, এটা তো অলওয়েজ ওপেন থাকে। এ কারণে নাকের ভেতর চুল দিছে আল্লাহ তাআলা, যে কিছু ধুলাবালি যাতে চুল আটকাইতে পারে। তারপরেও যে জীবাণু ধুলাবালি ভেতরে ঢুকবে, আল্লাহ তাআলা শ্বাসনালীর মধ্যে আবরণী কলাটা এমন করছে যাতে এটা দ্রুত ফুসফুসে চলে যেতে না পারে, এগুলোতে ট্র্যাপ হয়ে যায়, ফাঁদে পড়ে যায়। এবং যখন এখানে আটকা পড়বে, এই শ্বাসনালীর মধ্যে আবার সিলিয়া আছে। কি আছে ভাইয়া? সিলিয়া। এটাও এক ধরনের রূপান্তরিত আবরণী কলা। এই সিলিয়া তখন কি হবে? এরকম করে আন্দোলন করবে, হ্যাঁ, ছাঁকনি দিবে, ঝাড়ু দিয়ে যেমন আমরা বের করে দেই ময়লাগুলো, এই সিলিয়া আন্দোলিত হয়ে তখন এই জীবাণুগুলোকে আবার উপরের দিকে উঠাবে, এবং তখন আমাদের কাশির উদ্রেক হবে, আমরা কাশি দিয়ে জিনিসটাকে বের করে দিব। বুঝতে পারছো? তাহলে এই যে ট্রাপে ফেলার জন্য এই বিষয়টা দিয়েছে সিউডো স্ট্রাটিফাইড, যেটা আছে কোথায়? শ্বাসনালীতে। ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে সাথে আরেকটা জিনিস মনে রাখো, সিউডো স্ট্রাটিফাইড আবরণী কলা যেখানে আছে, সেখানে আবার সিলিয়া যুক্ত আবরণী কলাও আছে। এবং মনে রাখো, শতে সিউডো স্ট্রাটিফাইড, শতে সিলিয়া, শতে শ্বাসনালী। এখন আবার সাধারণ শ্বাসনালী ভাই বোনা, এটা তো যাই হোক, সিউডো স্ট্রাটিফাইড কাকে বলে লিখে দিই। এরা মূলত এক স্তরই, বাট দেখতে মনে হয় বহু স্তরই। তাহলে লক্ষ্য করো, এরা এক স্তরই, তাহলে নিউক্লিয়াসের লেভেল কিন্তু একই রকম থাকবে না। মানে যারা বোঝো নাই, মনে করো এটা হচ্ছে কিউবয়েডাল আবরণী কলা, এর নিউক্লিয়াস গুলো কি একই লেভেলে আছে না? কিন্তু এটা যেহেতু দৈর্ঘ্য সমান না,
দৈর্ঘ্য কি ছোট বড়, তাই নিউক্লিয়াসের লেভেলগুলো কি ভিন্ন লেভেলে থাকবে, একই লেভেলে থাকবে না। যাই হোক, তাহলে এটার এক্সাম্পল কি, এটার উদাহরণ কি, উদাহরণ হলো শ্বাসনালী। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, শ্বাসনালীর ইংলিশ নাম হচ্ছে ট্রাকিয়া। এবং সাথে আরেকটা জিনিস শিখলাম, যেখানে সিলিয়া যুক্ত আবরণী কলা থাকে, এখানে সিলিয়া যুক্ত আবরণী কলা থাকে। ঠিক আছে ভাইয়া? তাহলে হয়ে গেল আমাদের আরো একটা প্রকারভেদ। এখন এই প্রকারভেদের পরে আর যেটা আছে সেটা হলো এইটা। তাহলে কোথায় সিলিয়া যুক্ত থাকে, কোথায় ক্ষণপদ যুক্ত থাকে, সেই এক্সাম্পল গুলো মাথায় রাখতে হবে। তো যেহেতু আমরা বুঝলাম সিলিয়া যুক্ত আবরণী কলা থাকে শ্বাসনালীতে, তাহলে আর কি কি আবরণী কলা, আর কি কি যুক্ত থাকে? কিছু কিছু আবরণী কলা আছে। সো লাস্ট টপিক, তাহলে আবরণী টিস্যু শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কিছু আমি একটু ফাস্ট বলছি, কারণ এগুলো তোমাদের পড়তে পড়তে একদম ঝাড়ঝাড়া করে ফেলছো। সো 2 নাম্বার দিই। 1 নাম্বার তো সিলিয়া যুক্ত। কিছু কিছু আবরণী টিস্যু আছে যারা ফ্লাজেলা যুক্ত, তাহলে 1 নাম্বার হচ্ছে সিলিয়া যুক্ত। কিছু কিছু আছে ফ্লাজেলা যুক্ত, কিছু কিছু আছে ক্ষণপদ যুক্ত। এছাড়াও কিছু কিছু আবরণী টিস্যু আছে যারা গ্রন্থি যুক্ত। কি যুক্ত ভাইয়া? বিভিন্ন গ্রন্থি যুক্ত। সেটা আমি যদি 5 নাম্বারে দিই। আবার জনন কোষের কিছু আবরণী কলা আছে। তাহলে প্রথম যেটা আমি কথা বলতে চাই, জনন কোষের আবরণী কলার এক্সাম্পলে জনন কোষ, শুক্রাণু, ডিম্বাণু এই রিলেটেড কথা থাকবে। তাহলে সেটা নিয়ে আর এক্সট্রা পড়ার কিছু নেই। গ্রন্থিযুক্ত আবরণী কলা, তাহলে যারা ক্ষরণ করে সেগুলোই থাকবে, এটা নিয়েও কিছু বলার নাই। সিলিয়া, শ্বাসনালী, এটাও হয়ে গেল। তাহলে মনে রাখতে হবে শুধুমাত্র 2 আর 3, এবং 2 আর 3 দুটারই এক্সাম্পল হচ্ছে হাইড্রা, দুটারই এক্সাম্পল হচ্ছে হাইড্রা। এখন প্রশ্ন হচ্ছে, বইয়ে বলা আছে হাইড্রার এন্ডোডার্মিস, তো তোমাদের বইয়ে তো ভাইয়া হাইড্রা নিয়ে পড়া নাই, কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে উঠলেই হাইড্রা নিয়ে পড়া পাবা। তাই আমি একটু হাইড্রার এন্ডোডার্মিস বিষয়টা কি সেটা হালকা বোঝায় দেওয়ার চেষ্টা করি। এবং ক্ষণপদ যুক্ত আবরণী কলা, হাইড্রার এন্ডোডার্মিস ছাড়াও আরেকটা জিনিস বলা আছে, মেবি অন্ত্রপ্রাচীর। একটু দেখে নিও, যদি ভুল হয় ঠিক করে নিও। ঠিক আছে, অন্ত্রপ্রাচীর না কি বলা আছে, মেবি অন্ত্রপ্রাচীরই হবে। তো হাইড্রার এন্ডোডার্মিসটা কি সেটা যদি আমি একটু বোঝায় দিই ভাইয়া, এইটা হচ্ছে একটা হাইড্রা, যার এটা হচ্ছে মুখ ছিদ্র। এটা হচ্ছে হাইড্রা, এটা হচ্ছে তার মুখ ছিদ্র। ঠিক আছে ভাইয়া? তো এই হাইড্রার এই বাইরের এটা হচ্ছে এপিডার্মিস, আর ভেতরের এটা হলো এন্ডোডার্মিস। হাইড্রা হচ্ছে দ্বিস্তরী, বাইরে এপিডার্মিস, ভেতরে কি এন্ডোডার্মিস। তো মনে করো এইগুলো হচ্ছে এন্ডোডার্মিসের কোষ ভাইয়া, এগুলো হচ্ছে এন্ডোডার্মিসের কোষ। তো হাইড্রার মুখ ছিদ্র আছে, কিন্তু আমাদের মতো এই পায়ু ছিদ্র নাই। তার মানে আমরা যেমন উপর দিয়ে খায় নিচ দিয়ে বাইর করে দেই, হাইড্রা এই দিয়ে খায়, বের হওয়ার রাস্তাও এইটা। আস্তাগফিরুল্লাহ, আমরা যদি এই দিক দিয়ে খেয়ে হাগাটাও এই দিক, আস্তাগফিরুল্লাহ, তাহলে কেমন লাগতো ভাই? কিন্তু হাইড্রার ওই ব্যাপারটাই ঘটে, যেদিক দিয়ে খায় সেদিক দিয়েই ছাড়ে। তো এখন এইগুলো হচ্ছে হাইড্রার এন্ডোডার্মিস। হ্যাঁ, এন্ডো মানে ভেতরে, এন্ডো মানে ভেতরে, এগুলো হচ্ছে এন্ডোডার্মিসের কোষ। তাহলে লক্ষ্য করো তো ভাইয়া, এই যে ফাঁকা জায়গাটা দেখছো না, এই ফাঁকা জায়গাটাতে খাবার যখন খায়, খাবারটাই ফাঁকা জায়গাটাতে আসে। তাহলে এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে, আমি লিখে দিই, সিল মানে হচ্ছে গহ্বর। সিল মানে কি? গহ্বর মানে ফাঁকা জায়গা। যে গহ্বরে কি হয়? খাবার পরিপাক হয়। তো দেখো, এন্টারো, আমার সাথে বলো, এন্টারো, এন্টারো, অন্তরো, অন্তরো। সো মনে রাখো, অন্ত্র যেটাকে আমরা বলি তার গ্রিক নাম হচ্ছে এন্টারো। তাহলে এন্টারো বলতে অন্ত্র বোঝাচ্ছে, আর অন্ত্রে কি হয়? খাবার হজম হয়। ওকে, তাহলে যেহেতু এই গহ্বরে খাবার হজম হবে, তাই এই গহ্বরকে বলে সিলেন্টারন বা সিলেন্টেরন। কি বলে? সিলেন্টেরন। এটা তোমাদের বইয়ে জানি না আছে কিনা, তবে ক্লাস 8-এ তোমরা পড়েছিলা সিলেন্টারেটা একটা পর্বের নাম, যে পর্বের এক্সাম্পলে হাইড্রা ছিল। তাহলে হাইড্রা পর্বের নাম কেন সিলেন্টারেটা ছিল? বিকজ তাদের সিলেন্টেরন আছে। সিলেন্টেরন মানে কি? এটা একটা গহ্বর যেখানে পরিপাক হয়, আরো অন্য কিছু হয়, জাস্ট এটা মনে রাখো। বাট বর্তমানে কিন্তু সিলেন্টারেটা পর্বর নাম চেঞ্জ করে হয়েছে নিডারিয়া, বাই দ্য ওয়ে। তাহলে এইখানে যখন খাবারটা আসে ভাইয়া, সো কিছু কোষ আছে যারা রস ক্ষরণ করে। এখন বলো তো ভাইয়া, এটা ধরো খাবারের উপর তুমি কি, ধর একটা তরকারিটা খাবার, এর উপর তুমি মশলা টসলা ছিটাইছো, পানি টানি ছিটাইছো,
তেল টেল ছিটাইছো, এখন মাখতে হবে না, এই মাখার কাজটাই করে ফ্লাজেলা। তাহলে এই হাইড্রা আর এই এন্ডোডার্মিসে ফ্লাজেলা থাকে, যারা কি করে এই খাবারকে এই রসের সাথে মিশায়। আর এই ফ্লাজেলাটা কি? আবরণী কোষেরই একটা পার্ট। তাহলে ফ্লাজেলা যুক্ত আবরণী কলা কই থাকে? হাইড্রার এন্ডোডার্মিসে। এখন প্রশ্ন হচ্ছে ক্ষণপদ যুক্ত আবরণী কলা কি? ক্ষণপদ আবার কি? ক্ষণপদ ভুয়া একটা পা, পদ মানে পাদাবাদি না, ক্ষণপদ মানে ভুয়া পা, পদ মানে পা। এটা আবার কি? এই যে ভাইয়া এখানে খাবারটা একটু হজম হওয়ার পর এই খাবারটা কোষের মধ্যে ঢুকবে। তো ভাইয়া খাবারটা যখন কোষের মধ্যে ঢুকবে, কিভাবে ঢুকবে জানো? এই কোষটা এরকম একটা ভুয়া পায়ের মতো অংশ তৈরি করবে, দেন খাবারটা সেই জায়গায় চলে যাবে। এই জিনিসটার নামই হচ্ছে ক্ষণপদ। ঠিক আছে? দেন ফাইনালি এইটা অনেক বড় হয়ে যাবে, খাবারটা আরো ভেতরে যাবে, এক সময় এটা একটা গহ্বরে পরিণত হবে, খাদ্য গহ্বরে, আর এটা আবার লেগে যাবে। তাহলে এই যে একটা খাবারকে কোষের ভিতর ঢুকানো হলো, কি সৃষ্টি করে? ক্ষণপদ সৃষ্টি করে। ঠিক আছে? সো এটাকে কেন ক্ষণপদ বললো? তোমরা অ্যামিবা নাম শুনে থাকবা। অ্যামিবা যখন চলে, সে তার দেহের আকৃতি এরকম পরিবর্তন করে করে সামনের দিকে আগায়, এবং এই জিনিসটাকে অ্যামিবার বলা হয় ক্ষণপদ, মিথ্যা পা। তো একটা কোষ যখন কোনো কিছুকে খায়, ঠিক অ্যামিবার মতো সে আকৃতি করে। তাই এটাকে বলা হয়েছে ক্ষণপদ। কারণ নর্মালি পদ মানে পা, পায়ের কাজ চলাচল, এখানে আবার খাবার খাওয়ার সময় কি ওই অ্যামিবার মতো। এ কারণে ক্ষণপদ দিয়ে কোষকে আবার অ্যামিবয়েড কোষও বলে। ওয়েড মানে মতো, অ্যামিবয়েড মানে অ্যামিবার মতো কোষ। তাহলে যাহাই ক্ষণপদীয় কোষ তাহাই অ্যামিবয়েড কোষ। বাই দা ওয়ে একটু কঠিন হয়ে যাচ্ছে মনে হয়। তো আশা করি বুঝতে পারছো যে ক্ষণপদীয় আবরণী কলা কি। তার মানে এটা যদি গ্যাস্ট্রোডার্মিসের কোষ হয়, এটা যদি আবরণী কলা হয়, তারা যেহেতু এরকম ক্ষণপদ তৈরি করছে, তাই ক্ষণপদীয় আবরণী কলা। তার মানে এটাও একটা আবরণী কলা যার মধ্যে ফ্লাজেলা আছে, এটাও একটা আবরণী কলা যার মধ্যে ক্ষণপদীয় ব্যাপারটা আছে। আশা করি বুঝতে পারছো। এবং এই দুইটাই হাইড্রার এন্ডোডার্মিসে থাকে। এই হচ্ছে ব্যাপার। বুঝছো কিনা আমাকে জানাও। আমরা জাইলেম ফ্লোয়েম ইয়েতে আপলোড করে দিব ইনশাআল্লাহ ইউটিউবে। আমার 10টা আবার একটা ক্লাস আছে, আমি জানি না কয়টা বেজেছে, 12:51। তাহলে আর কোনো টপিক? ওকে, তো ঠিক আছে। তাহলে বলো এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে আশা করছি যে জিনিসটা খুব কঠিন হবে না। আবরণী কলা প্রথমে আকৃতি, অবস্থান, কাজের উপর 3 প্রকার। স্কোয়া মাছ, মাছ থেকে মাছের আইসের মতো। আইস তো খুব চ্যাপ্টা, তাহলে এটা দিয়ে কি হয়? যে ছাকন হয়। সবগুলোর কাজই তো আবরণ। তারপর কিউবয়েডাল, কিউব হচ্ছে কি? ঘন। এটা কি করে? ওটা বৃক্কের বোমান্স ক্যাপসুলে থাকে, তাহলে এটা তার নিচে নালীতে থাকে, বৃক্কের নালী। আর কলাম, কলামনার, হ্যাঁ এই কলামনার কি হয়? এখান থেকে ক্ষরণ হয়, তো কলা ক্ষরণ হয়। তাহলে ক্ষরণ হয় কোথায়? অন্ত্র থেকে। সো অন্ত্র ক্ষরণ ছাড়া শোষণ করে। কাহিনী শেষ। এই 3টে এক্সাম্পলই সাধারণ আবরণী কলায় থাকে। স্ট্রাটিফাইড মানে বহু স্তর, তাহলে প্রোটেকশন বেশি দিতে হবে, তাহলে ত্বক প্রোটেকশন। আর সিউডো স্ট্রাটিফাইড মানে বুঝতেই পারছো, শ্বাসনালীর কাহিনীটা বুঝাই দিলাম যে কেন। ঠিক আছে? তো ভালো থেকো ভাইয়া, আল্লাহ হাফিজ। আচ্ছা, ফুয়াদ বলেছে রাজশাহীর বাইরের স্টুডেন্টের জন্য। শোনো ভাইয়া, রাজশাহীর বাইরের স্টুডেন্টের জন্য মানে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের ইন্টার ফার্স্ট ইয়ারে তারাই ভর্তি হয় রাজশাহীর বাইরে থেকেও, যারা রাজশাহীতে আসে, নওগাঁ, নাটোর, চাপাই থেকে অনেকেই আসে। তোমার বাসা যদি চট্টগ্রাম হয়ে থাকে, তুমি হয়তো আসতে পারবা না। সেক্ষেত্রে আমি হয়তো এমন কাজটা করতে পারি, যেমন আমরা 12টা অধ্যায়ের জন্য যে পেমেন্ট নেই, তাহলে আমরা 3টা অধ্যায়ের জন্য ওই 12টার জন্য ঐকিক নিয়মে হিসেব করে, ধরো 3টা অধ্যায়ের জন্য 2500 টাকা হলো বা 2000 টাকা হলো, এরকম একটা টাকা ধইরা আমরা অনলাইনে একটা প্রোগ্রাম চালাবো। কারণ 12টা অধ্যায়ের উপর চালাইতে পারবো না কেন? কারণ যখন অফলাইন শুরু হবে, খুব বেশি প্রেসারে পড়ে যাব, তখন কিন্তু এই অনলাইন কন্টিনিউ করতে পারবো না। সো এগিয়ে থাকার জন্য, হ্যাঁ, যতদিন অনলাইন চলবে ততদিন ওই অনলাইন অধ্যায়ের ভিত্তিক যে টাকাটা হয় সেটা দিয়ে হয়তো বা করতে পারি। বাট এখন আমি ডিসাইড করি নাই, ইনশাল্লাহ হবে, সমস্যা নেই। তো ঠিক আছে, আল্লাহ হাফিজ, ভালো থাকো। আর আমি পরীক্ষা দাও, তোমাদের একটু পর আবার পরীক্ষা শুরু হবে। দেন আমরা কোন অধ্যায়ের উপর নেক্সট ফ্রাইডেতে পরীক্ষা দিবা সেটা জানিয়ে দিব। ঠিক আছে।